দেখো, ব্যাংক্রাপটেসি এটা বলতে পারে, অথবা তোমাকে অল অ্যাটমেন জেট স্কোর মডেল এটা বের করতে বলতে পারে, অথবা রিভাইস বের করতে বলতে পারে। ঠিক আছে, তো দুইটা ফর্মুলা হবে। এটা কর্পোরেট ফিনান্সে বেশি আসে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কমই আসে। তো এটা আমি, যেহেতু আমার কোর্সের ভিতরেও আছে, শফিকের কোর্সেও আছে, তো আমি দুইটা মিলাইয়ে হচ্ছে অঙ্কটা করাই। তাহলে ফর্মুলা হইছে, প্রথমে লিখো, এই যে এটা লিখো, এটার নামগুলা লিখে নিও, যে অটম্যান, অটম্যান অথবা রিভাইস জেড স্কোর মডেল, এইটা। ঠিক আছে, দুইটা নাম লিখো এটার। ওকে, তাড়াতাড়ি লিখো। ভাই আমি একটু লিখে জয়েন করছিলাম তো। এটা কত চ্যাপ্টার, কোন সাবজেক্টের? আমি সাবজেক্ট করাইলে ফাইন্যান্স স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর হচ্ছে পোর্টফোলিও, আর হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক ম্যানেজমেন্ট। তাইলে আমি এই সাবজেক্টটা বললেই দিছি কোন চ্যাপ্টার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং তখন তো 15 জন হয়েছিল, এখন দিয়ে বা 11 জন দেখা যায়। দেখো, এটা হচ্ছে, এটা প্রাইভেট লিমিটেড, সরি পাবলিক লিমিটেড। পাবলিক লিমিটেড হইলে এই যে অটম্যান অথবা রিভাইস জেট স্কোর মডেল। নামটা মনোযোগ দিয়ে শোনো, দুইটা ফর্মুলা কিন্তু দুইবার ভিন্নভাবে হয়ে যাব। আমি আবার বলতেছি, পাবলিক লিমিটেড কোম্পানি হলে রিভাইস অথবা অটম্যান, ALTMAN, অটম্যান। ঠিক আছে, অ্যাটম্যান জেড স্কোর মডেল, অথবা তা শুধু জেড স্কোর মডেল বললে তুমি কোম্পানিটিকে পাবলিক নাকি প্রাইভেট সেটা আবার মেনশন করা থাকবো। যদি পাবলিক লিমিটেড হয়, এক কথা শেষ, অন্য কোনো নাম লাগবে না আমার। পাবলিক লিমিটেড থেকে বের করতে বলছে ব্যাংক্রাফটসি, তাহলে এই ফর্মুলাটা হইব। তাহলে জেড সমান সমান 6.56 এ প্লাস হচ্ছে 3.26 বি প্লাস হচ্ছে 1.05 সি 6.72 ডি। তাহলে এটা আবার ভাঙে ভেঙে আছে, এটা আবার ভাঙে ভেঙে আছে। কোনটা কি হইব, এটা কিন্তু ফর্মুলা, এই যে উপরে লিখে রাখছি আমি। এ মানে হচ্ছে নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এই আগে ফর্মুলাটা লিখো, এটা এটার পাশে লিখবা পাবলিক লিমিটেড কোম্পানি, এটার নাম লিখবা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, পাবলিক লিমিটেড, পাবলিক লিমিটেড এটা। ঠিক আছে, এই ফর্মুলাটা ভালো করে। ব্যাংক্রাফটেসি এটা বেশিরভাগ থাকে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসছে, যেমন এই অঙ্কটায় তোমাদের, যেমন ইডেনের এই প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে ব্যাংক্রাফটেসি বলছে। এই অঙ্কটা দেখো এখানে আবার কি নামে দিছে, এটা শিটে আছে, এই যে দেখো সেম অঙ্ক, এখানে বলছে কি দেখো, ক্রেডিট অ্যাপ্লিকেশন সেল্টার, মানে ক্রেডিট অ্যাপ্লিকেশন বের করতে বলছে। তো এক একটা নাম ভিন্ন ভিন্ন ভাবে বইলা দেয়। ঠিক আছে, পাবলিক, এটা আরেকটা কই, আরেকটা হচ্ছে উপরে, সমস্যা নাই। এইগুলা যেমনি আসুক পারবা, তোমরা হচ্ছে আগে ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, কেমনে রাখবা আমি সেটা জানি না, বাট মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় আসবো। সিক্স ভাই পয়েন্ট ফাইভ সিক্স সিক্স পয়েন্ট এগুলো আছে, মানে এটা হ্যাঁ, মনে রাখতে হবে, 6.56। জি জি জি, 6.56 নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। না, উল্টাইতেছি না আমি। তারপরে দেখো প্লাস হচ্ছে 3.26 অ্যাকুমুলেট রিটার্ন আর্নিংস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তারপরে প্লাস হচ্ছে 1.05 ইভিআইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তারপরে প্লাস 6.472 বুক ভ্যালু ইকুইটি ডিভাইডেড বাই টোটাল লায়াবিলিটিস। তাহলে এটার সংক্ষেপে এই ফর্মুলাটা, পরীক্ষায় এই ফর্মুলাটাও দিয়ে দিতে পারে। দিয়ে দিলে শুধু ক্যালকুলেশন করে বসায় দেন, যেমন গত বছর তিতিমিরের টেস্টের মধ্যে এই মানগুলা দিয়ে দিছিল, যার শুধু বসায় দেওয়ার, এইগুলা ক্যালকুলেট কইরা মানগুলা বসায় দিছে জাস্ট শুধু। ঠিক আছে, তো ফর্মুলাটা আগে লেখো, এটার নাম হবে অ্যাটম্যান অথবা রিভাইস অথবা ব্যাংক্রাফটেসি। ঠিক আছে, ওকে, ব্যাংক্রাফটেসি মানে দেউলিয়া যেটা বলে, অথবা অন্য কিছু বলতে পারে, সেটা আমি পরে যাইতেছি, আগে এটা লিখো, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা।
এ একটু পেস লাগে গেছে এটা এটা, কারণ অঙ্কটা অনেকদিন লাগাতে দেখা হয় না তো আমার। এটা মনে হয়, এটা কি কম, এটা 6 পয়েন্ট তো মনে হয় প্রাইভেটে হইতে পারে, যেহেতু ওই অঙ্কটা প্রাইভেটের, ইডেনেরটা। আচ্ছা আমি একটু দাঁড়াও দেখে নিই বইটা, 1 মিনিট। কনফিউশন এসে পড়ছে এটা আমার কাছে। আহ, তোমরা লিখো, তোমরা লিখো। 6.56, এটা হচ্ছে what minute। এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, এটা প্রাইভেট হইব, পাবলিক না। কারণ থ্রি দিয়া শুরু হয়েছে, পাবলিক লিমিটেড, এর জন্য একটু ডাউট মাথায় কাজ করছে। তাই এটা হচ্ছে তুমি প্রাইভেট লিমিটেড কোম্পানি লিখবা, পাবলিকটা কাইটা প্রাইভেট লিখো, প্রাইভেট কাইটা পাবলিক লিখো, ঠিক আছে। কি বলতেছি, মানে পাবলিকটা কাইটা প্রাইভেট লিখো, প্রাইভেট কোম্পানি। পরীক্ষায় প্রাইভেট কোম্পানিটাই আসে। কারণ ইডেনের টেস্টে, গত বছরের টেস্টে একই, সরি, গত বছরের ফাইনালে একই প্রশ্ন আসছে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এরকম দুইটা ফর্মুলা মুখস্থ করতে হবে। আগে এই ফর্মুলাটা হইলে আমি পরেরটা যাইতেছি। এটা হইছে, এটা যদি হয়, আচ্ছা, পরে আরেকটা আছে, দাঁড়াও, 6 পয়েন্টেরটা কই, এই যে এইটা। তাহলে এটা লিখো, এটা হচ্ছে, আমি লিখে রাখছি, ক্যালকুলেশন অফ অ্যাটম্যান জেড স্কোর কোম্পানি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3.3, এটা হচ্ছে পাবলিক লিমিটেড, এটা হচ্ছে পাবলিক লিমিটেড, 3.3। এটা আর একটু করে লিখে দিই, দাঁড়াও। এটা ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি এই ফর্মুলাটা, ওইটার মতন এটা নাম আছে, আমি লিখে দিতেছি। জেড সমান সমান 3.3 এটা, এটার নাম হচ্ছে পাবলিক, ঠিক আছে, পাবলিক। দুই নিয়মের অঙ্ক, সহজ আছে, চ্যাপ্টার ছোট আছে, কিন্তু অঙ্কর ফর্মুলাটা মনে রাখা একটু জটিল। 1.28 বি প্লাস হচ্ছে, এখন ভাই আপনার যেটা লিখতেছেন এটা লিখবো নাকি ওই এ- যে থ্রি এটা পয়েন্ট হচ্ছে, থ্রি তারপর ইবি এটা এটি? হলো মেইন ফর্মুলা, ঠিক আছে, মেইন ফর্মুলা লিখেছি 1 সি প্লাস হচ্ছে 0.6 ডি প্লাস হচ্ছে 1.4 ই। এইটা হচ্ছে ফর্মুলা, ওকে। তাহলে এইটার এ হচ্ছে এইটা, ভাই ওটা 1.26 নাকি? 1.26 সেকেন্ডটা ভাই, ওয়ান নাকি? পয়েন্ট টু এইট সেকেন্ডটা 1.28 বি, 1.28 বি, টু তারপরে এইট 1 সি প্লাস হচ্ছে পয়েন্ট সি, সি 0.6, 0.6 পরে ডি, তারপরে ই, মানে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে সি, সিরিয়ালি। ভাই হুম। ভাই নিচের ফর্মুলা শুধু 1.2 লেখা আছে এটাতে। না 1.2, এটা এখানে ইট লেখা হয় নাই, এটা লিখে দিতেছি, তারও। হুম, 1 মিনিট, এটা এটা 1.8, এটা আবার ভাঙে ভেঙে লেখো, এটা ঠিক আছে, 1.2 বি, বি এর 8 মনে করছি। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে এ, এ লেখা আবার এটা লিখবা, তারপরে বি লেখা এটা লিখবা, সি লেখা এটা লিখবা, ডি লেখা এই জায়গাটা লিখবা, তারপরে ই লেখা এই জায়গাটা লিখবা, ওকে। তাহলে এটা হচ্ছে ভাঙে ভেঙে আমরা করছি, আমি হচ্ছে অঙ্কটা এই ফর্মুলাটা না দিয়ে ডাইরেক্ট ফর্মুলা লিখে লিখছি, ফর্মুলা লেখা ডাইরেক্ট আমি অঙ্ক করে দিছি। তো তো এটা হচ্ছে এর জন্য, আমি ফর্মুলাটা লেখা দরকার ছিল আগে, লিখি নাই, আমি কইছি এই একই তো ফর্মুলা, তো এইটাই হইব। পরীক্ষার ভিতরে তোমাকে এগুলা বের করতে বলে,
মুছি, হ্যাঁ, মুচ্ছে আমরা যাই, অঙ্কেতে যাই। অঙ্ক মোটামুটি হচ্ছে, মোটামুটি অঙ্ক একবার দেখাইলেই পারবা, কিন্তু ফর্মুলাটা মনে রাখা হইলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, বুঝছো? প্রশ্নটা মনে রাখা। ভাই প্রতি বছর যে ভাই প্রতি বছর যে চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে এটা তো হ্যাঁ হ্যাঁ, ছোট একটা প্রতি বছর এখান চ্যাপ্টার। থেকে একটা অঙ্ক আসবেই, 100%। কর্পোরেট ফিনান্সে নয়তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, দুইটার যে কোনো একটাতে অঙ্কটা আসবেই। তাহলে দেখো, এটা ফাইন্যান্সিয়াল একবার রিটেনের স্টেটমেন্ট টেস্টে, আসার সম্ভাবনা হ্যাঁ, বেশি না। এই অঙ্কটা একবার রিটেনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসার সম্ভাবনা বেশি না কর্পোরেট। কর্পোরেট ফিনান্স, এটা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নাও আসে, কিন্তু কর্পোরেট ফিনান্স 100% আসবে। তো এই যে এই বড় অঙ্কটা, এটা হচ্ছে একটা উদাহরণের অঙ্ক বইয়ের। এই অঙ্ক কেউ সলভ করে দিতে পারবো না, এত বড় অঙ্ক দেখাই ঘাবড়ে যাবো, কিন্তু এটা সলভ করে লাইছি আমরা। তো দেখো, একটু দেখো, এই অঙ্কটা একবার এসে গেছে। দ্য ইউএস কর্পোরেশন ইজ অ্যাটেম্পটিং টু ইনক্রিজ ইট লাইন টু ক্রেডিট। এই ক্রেডিট কথাটা দিয়ে যদি অঙ্ক করতে বলে, তাহলে তুমি বুঝবা যে ব্যাংক্রাফটেসি অথবা অটম্যানের অঙ্ক করতে বলছে। তখন অঙ্কটা পড়ে দেখবা পাবলিক নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে? তাহলে ক্রেডিট উইথ দ্য ফার্স্ট ন্যাশনাল স্টেট ব্যাংক, দ্য ডিরেক্টর অফ ক্রেডিট ম্যানেজমেন্ট অফ ফার্স্ট ন্যাশনাল স্টেট ব্যাংক ইউজেস দ্য জেড স্কোর মডেল। তাহলে ইউজ করছে জেড স্কোর মডেল। ডিটারমাইন দ্য ক্রেডিট উইথনেস, মানে কি ব্যাংক্রাফটসি, এটার মিনিং কিন্তু হচ্ছে, সিনোনিম হচ্ছে ব্যাংক্রাফটসি, মানে হচ্ছে কি দেউলিয়া। দ্য ইউএস Composite Corporation is not actively trade firm and market price are not allow দেখো এইদিকে তাকাও, এনটা ভালো করে পড়ো। ইউএস কম্পোজিট, কম্পোজিট না হয় যেন কর্পোরেশন হওয়ার কথা, এটা আবার আইসে কই থেকে, এক্সট্রা কথা আইসে। ইউএস কর্পোরেশন ইজ নট actively trade firm and market price are not always very reliable। একটু খেয়াল করো, বলছে কি ট্রেড করে না, কি করে না, ট্রেড করে না। ট্রেড মানে কি, শেয়ার লেনদেন করে না, শেয়ার লেনদেন করে না। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, শেয়ার যদি লেনদেন না করে, তাহলে এটা কোন কোম্পানি হইতে পারে বলো তো? কোন কোম্পানি হইতে পারে ও প্রাইভেট বলো? লিমিটেড। প্রাইভেট লিমিটেড। এটা প্রাইভেট এটা লিমিটেড। বুঝতে হবে কিন্তু অঙ্ক পইরা, তুমি যদি প্রাইভেট পাবলিক লেখা লাও তাহলে কিন্তু হইতো না। আগে অঙ্কটা পইরা বুঝতে হবে, সরাসরি অঙ্কে বলে দিতে পারে পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড, বাট অঙ্কটা পইরাও বুঝতে হবে। সো দা রিভাইজ জেড স্কোর মডেল মাস্ট বি ইউজ, কিন্তু তারা রিভাইজ জেড স্কোর মডেল ইউজ করছে, প্রথমেও বলছে লাস্টে বলছে। দ্য ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট অফ ইউএস কর্পোরেশন আর দ্য গিভেন বিলো। তাহলে এটা হচ্ছে ব্যালেন্স শিট। আমার ব্যালেন্স শিট পড়ার দরকার নাই, আমরা উপাদানগুলো দেখবো। তারপরে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এটা ঠিক আছে। তো আমরা হচ্ছে ফর্মুলায় যাই এখন। এবার ফর্মুলা কি দেখো, ক্যালকুলেশন অফ রিভাইজ জেড স্কোর মডেল। জেড সমান সমান 6.653 নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, প্লাস হচ্ছে 3.26। এই নিচের লাইনটা কিন্তু আমি নিচের লাইনটারে ভাঙ্গা ভাঙ্গা পড়তেছি। অ্যাকুমুলেট রিটার্ন আর্নিংস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, 1 প্লাস 0.5 ইভিএটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, প্লাস হচ্ছে 6.72 বুক ভ্যালু ইকুইটি ডিভাইডেড বাই টোটাল লাইবিলিটিস। তাহলে এগুলার জন্য এবিসিডি মান তুমি বার করতে পারবা যদি মনে রাখতে পারো। তাহলে 6.56, 3.26 বি প্লাস 1.05 সি প্লাস হচ্ছে 6.72 ডি। এই যে এটা কোন সময় ব্যবহার হবে, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে। কোন সময় ব্যবহার হবে বলো? প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে। তাইলে আমার নেটওয়ার্কিং ক্যাপিটাল দেখতে হবে। তাহলে নেটওয়ার্কিং ক্যাপিটাল দেখো, নেটওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই, সরি, কারেন্ট অ্যাসেট মাইনাস হচ্ছে কারেন্ট লাইবিলিটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এখন আমার কারেন্ট অ্যাসেট আনতে হইব। কারেন্ট অ্যাসেট আগে খুঁজি আমরা, অঙ্কে যাই আমরা, আগে অঙ্কে যাবো। এখন দেখো এখান থেকে কারেন্ট অ্যাসেট কোথায় পামু, এই যে এইখানে 700
61। আচ্ছা, এই অঙ্কটার ভিতরে আমাদের কোন ইয়ারের বলছে? কোন ইয়ার বলে নাই, তাহলে আমরা হচ্ছে কারেন্ট ইয়ারেরটা নিবো সবসময়। ওকে, কারেন্ট ইয়ার নিবো, তাহলে 761, আর আমরা বাদ দিব 486, টোটাল কারেন্ট লাইবিলিটিস। তাহলে তুমি পাবে হচ্ছে টোটাল নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা তো জানো, টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস হচ্ছে টোটাল কারেন্ট লাইবিলিটিস, আর নিচে এসে টোটাল অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট কোথায় থেকে আনছি? নিচ থেকে। এখানে টোটাল অ্যাসেট দেওয়াই আছে, এই যে দেখো 1879। 1879 আমরা সবসময় কারেন্ট ইয়ার নিব, এখানে যেহেতু কম্পারেটিভ ব্যালেন্স শিট দিছে, তাহলে আমরা কারেন্ট ইয়ারেরটা নিব। ওকে, এটা মনে রাখবা। তাহলে নেট নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, তাহলে মানে আমরা এর মানটা বের করলাম এইখানে। ওকে, এটা হচ্ছে আমরা এর মানটা বের করলাম। এখন বি, হইছে একুমুলেট রিটার্নিংস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট তো আমরা পাইয়ে গেছি, এখন একুমুলেট রিটার্নিংস খুঁজতে হবে। তাহলে এটার জন্য আমাদের ব্যালেন্স শিটে যেতে হবে। তাহলে এখানে লিখেই আছে, দেখো অ্যাকুমুলেট রিটার্নিং সরাসরি লেখা আছে 390। তাহলে একুমুলেটেড রিটার্নিংস আমরা দিছি, এটা ভাগ করলে হচ্ছে 0.2075। তারপরে হচ্ছে সি, মানে হচ্ছে ইভিআইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তাহলে ইভিআইটি কোথায় পাবা? ইনকাম স্টেটমেন্টে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এটা যদি না দেওয়া থাকে এটা বের করতে হবে। এখানে অঙ্কে সরাসরি দেওয়া আছে, দেখো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস $219। না দেওয়া থাকলে ভাই কি বলছেন? অঙ্ক সহজে, হ্যাঁ। আর এটা যদি না থাকে তাহলে এটা বের করতে হইব। তো এত বড় অঙ্ক তো আর দিব না তোমাকে, তো অ্যাকাউন্টস, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ো ওরা ফরনের পরেই তো তোমাকে এটা করতে দিব। সেজন্য হচ্ছে এখানে সব ইনফরমেশন দেওয়াই থাকবে আগে থেকে। তাহলে ইভিআইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট বসাইছি আমরা। ওকে, এখন বুক ভ্যালু অফ ইকুইটি ডিভাইডেড বাই টোটাল লায়াবিলিটি। তাহলে বুক ভ্যালু অফ ইকুইটি লাগবে, বুক ভ্যালু অফ ইকুইটি। এখানে দেখো একটু খেয়াল করো, এই যে দেখো টোটাল ইকুইটি দেওয়া আছে এখানে 805। এখানে বুক ভ্যালু বলতে এইখানের অঙ্কেরটারই বুঝাইবো, অন্য কিছু বুঝাবে না। আর টোটাল লাইবিলিটিস কিন্তু মানে ভাই হচ্ছে এটা তো পেলো না, আমাদের 1 বছর পরের ব্যালেন্স শিট না এটা। কারেন্ট তাহলে ইয়ারেরটা। কারেন্ট ইয়ারেরটা সবসময় ব্যালেন্স শিটের কারেন্ট ইয়ার। এই যে দেখো 805 বুক ভ্যালু অফ ইকুইটি, প্রথম বছরের না, এটা কারেন্ট ইয়ারের হবে সবসময়, কারেন্ট ইয়ারেরটা। আর টোটাল লাইবিলিটিস হচ্ছে কারেন্ট লাইবিলিটিস আর হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, দুইটা মিললে যেটা হইব ওইটা। তাহলে এইখানে হচ্ছে এই মানগুলা পরীক্ষায় দেওয়া থাকতে পারে, এইটা মান দেওয়া থাকতে পারে, এই মানটা দেওয়া দিতে পারে, এই মানটা দিয়ে দিতে পারে, অথবা তোমাকে ডাইরেক্ট অঙ্কের ভিতরে শুধু ওয়ার্কিং ক্যাপিটালটা বের করতে বলতে পারে। যেভাবে হোক তুমি ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে পারবা। তারপরে এলোমেলো ভাবে টোটাল অ্যাসেট দিয়ে দিতে পারে, তখন তোমাকে ব্যালেন্স শিটটা সাজাইতে হইব, টোটাল অ্যাসেট বার করতে হইব। আবার এলোমেলো ভাবে তোমাকে বুক ভ্যালু দিয়ে দিতে পারে, ইকুইটি তো দেওয়াই থাকবে, ইকুইটি তুমি পারবা। টোটাল লাইবিলিটিস এলোমেলো ভাবে দেওয়া থাকতে পারে, তখন টোটাল লাইবিলিটিস বের করতে হইব। এভাবে কিন্তু অঙ্কটা আসতে পারে, 7 কলেজ সব সম্ভব, কারণ ফাইন্যান্স স্টেটমেন্টের ভিতরে প্রশ্ন অনেক ঘুরাইয়া আসে। তো এইখানে হচ্ছে সবগুলাই এলোমেলো ভাবে ইনফরমেশন দিয়ে একটা একটা রেওয়া মেল দিয়ে দিল। রেওয়া মেল দেওয়ার পরে তাহলে তুমি ওখান থেকে প্রথমে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তৈরি করতে হইব। করার পরে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে ইনফরমেশনটা নিতে পারবা। এখন আমার এখান থেকে আমি রেডিমেড পাই এলাইছি, কারণ কি এটা হচ্ছে ব্যালেন্স শিট, নিচের দিয়েছে ইনকাম স্টেটমেন্ট। তাহলে এখান থেকে যে যে ইনফরমেশন গুলা সবগুলাই আমার অঙ্কে আছে। আর সবার আগে ভালো কইরা খেয়াল কইরা পড়তে হইব অঙ্কটা কোন কোম্পানির কথা বলছে, প্রাইভেট নাকি পাবলিক। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে এক ধরনের ফর্মুলা, প্রাইভেট পাবলিক লিমিটেড হলে আরেক ধরনের ফর্মুলা। এই বিষয়টা বুঝছো? এখন ব্যাংক ভাই বুঝে কি বুঝবো ক্রেডিট, কিভাবে প্রাইভেট কোনটা পাবলিক কোনটা? তুমি এই অঙ্কটা পইরা দেখো তো, পুরাটা অঙ্ক পড়ো প্রথম লাইন দিয়ে, পইরা আমাকে বলো হ্যাঁ, তো। এটা হুম, এটা পড়ো। তো বলছেন ওই যে কর্পোরেট ইজ নট অ্যাক্টিভলি ট্রেন্ড ট্রেড ফার্ম ফার্ম এন্ড এন্ড মার্কেট মার্কেট প্রাইস প্রাইস নট আর অলওয়েজ নট ভেরি অলওয়েজ ভেরি রিলায়েবল। তার মানে এটা রিলায়েবল। বুঝাইছে কি, যে কোম্পানি কোনো শেয়ার ট্রেড করে না, অর্থাৎ বাজারে বিক্রি করতে পারে না, এবং তারা তারা মার্কেট প্রাইসের উপর কি মানে বাস্তবাদী না, মানে ওরা কোনোভাবেই বাজারের উপরে নির্ভরশীল না। তার মানে এটা বুঝাইছে এটা প্রাইভেট লিমিটেড অঙ্ক। এভাবে প্রাইভেট লিমিটেড অথবা পাবলিক লিমিটেড, আমি তো কয়ে দিব অঙ্ক 3 সাইডের 3 আর 2, এই দুইটাতে যে কোনো একটা অঙ্ক আইব পরীক্ষায় ডাইরেক্ট। এটা তো হইছে আমি কনসেপ্ট বোঝানোর জন্য এত বড় অঙ্ক উদাহরণের থেকে নিছি।
এটা হচ্ছে উদাহরণের ভিতরে 3-4 পৃষ্ঠা মিলাই অঙ্কটা দেওয়া, বুঝছো? প্রথম পৃষ্ঠায় ব্যালেন্স শিট দেওয়া, সেকেন্ড পৃষ্ঠায় ইনকাম স্টেটমেন্ট দেওয়া, পরের পৃষ্ঠায় হচ্ছে ফর্মুলা গুলা দেওয়া, পরের পৃষ্ঠায় হচ্ছে গিয়ে ওই ছোট ছোট অংশগুলা ভাঙ্গা, তারপরে পৃষ্ঠায় গিয়ে হয়েছে তোমার হচ্ছে গিয়া এই পুরা ফর্মুলা, এরপরে এডি ভাঙ্গা, এরপরে ফর্মুলা এটা, তারপরে এইভাবে ভাঙছে, তারপরে লাস্টে গিয়ে এই ফর্মুলার অঙ্ক মান বসাইছে। এই হচ্ছে মূলত অঙ্কটা, এইভাবে হচ্ছে বইয়ের মধ্যে 7-8 পৃষ্ঠা নিয়ে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা অঙ্কটা হচ্ছে লিখে দিছি, দেখো 6 এখানে মানগুলা বসাইছি। তাহলে এখানে আবার কোম্পানিটা তোমার একটা পজিটিভ মান আছে ইয়ার, এটা কি বলছে যে জেট রিভাইস লাস্ট একদম ইয়ার দিকে দেখো, খেয়াল করো। এইখানে এই দেখো, এই জায়গাটায় দেখো, একটু খেয়াল করো, এখানে ক্রেডিট ওয়েটনেস কথাটা বলা আছে, এটা মানে কিন্তু ব্যাংক্রাফটসি বুঝায়, ঠিক আছে? মানে ঝুঁকির পরিমাণ কত, মানে দেউলিয়া হওয়ার সম্ভাবনা কত, এটা জানাই। এটা এটা জানার জন্য তোমাকে হচ্ছে এখান থেকে ব্যাংক্রাফটসি এটা বের করতে হবে, ঠিক আছে? অঙ্কটা উঠাও, আমি লাস্টে কমেন্টটা বুঝাই দিতেছি। অঙ্কটা উঠাও নাও আগে। এটা সহজ আছে, জাস্ট হিসাব করে বসাই দেও অন্তি, আর কিছু না। কিন্তু এখানে হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ফর্মুলাটা তোমার মনে রাখা, এটা, ঠিক আছে? ফর্মুলাটা কিভাবে মনে রাখবা, খাতায় লিখে নিবা, বারবার দেখবা, তাইলে হচ্ছে। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস মানেই হচ্ছে ব্যাংকিং, আর্থিক ব্যাংকিং দুর্দশা বা অ্যাকাউন্টের দুর্দশা, এইগুলাকে বোঝায়, ঠিক আছে? অঙ্কটা তুলনা হইলে বলবা। বা এটা তুলতে হবে, এটা তো শিটে আছে দেওয়া, ফটোকপি করছি। তো ইয়ে করো, এই দেখো এই কমেন্টটা লেখার আগে 2-3টা কমেন্ট আছে, একটু লেখো। জেড স্কোর যদি বড় হয়, কত থেকে বড় একটু ভালো করে লেখো। জেড স্কোর গ্রেটার দেন 2.99, 2.99, লিখছো? জেড স্কোর গ্রেটার দেন 2.99, সেফ জোন, সেফ জোন, লিখছো? লিখছো নাকি? জেড স্কোর গ্রেটার দ্যান 0.99। এই অঙ্কটার ভিতরে মূলত হচ্ছে কমেন্টটাই, কমেন্টটাই কিন্তু অঙ্ক। জেড স্কোর গ্রেটার দেন 2.99, সেফ জোন, মানে 2.99 তে যদি হয় তাহলে এটা হচ্ছে সেফ জোনে হবে, ঠিক আছে? সেফ জোন 2.99 থেকে বড় হইলে ভালো, আর নয়তো খারাপ, ঠিক আছে? তাহলে এই মানের উপর কোম্পানিগুলো দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ 2.99 উপরে যখন চলে যাইব, তখন কোম্পানি দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে এসে দেউলিয়া হওয়াটাই মূলত বের করা আমাদের এইখানে, এই নিয়মটাই এসে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে কি দুর্দশা, দেউলিয়া, এগুলা, ঠিক আছে? তাহলে 2.99 হচ্ছে কি সেফ জোন, গ্যাডার দের হইতে হবে 2.99 থেকে। এরপরে লিখো জেড স্কোর, মানে 3টা পদ্ধতি আছে। প্রথমে লেখো 1.81, এইভাবে লিখো, আমি দেখাই দিতেছি, ধরো 1.81, তারপরে হচ্ছে এটা জেড স্কোর,
জেড স্কোর, হ্যাঁ এখানে স্কোর বানানটা লিখো 2.99। এটাকে লেখো গ্রে, 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 জি আর ই ওয়াই, গ্রে জোন, গ্রে জোন, ঠিক আছে, গ্রে জোন, অর্থাৎ এটা মাঝারি মানের। এই সীমার মধ্যে যদি থাকে, অর্থাৎ 1.81 থেকে বড় এবং 2.99 থেকে ছোট, তাহলে এই মানটাকে বলা হয় গুড অথবা হচ্ছে গ্রে জোন। ঠিক আছে, আমি এখানে গুড কথাটা উল্লেখ করছি। এটা হচ্ছে এই ঝুঁকির মধ্যে থাকা কোম্পানিগুলো দেউলিয়ার ঝুঁকি মাঝারি থাকে, মাঝারি বা অনিশ্চিত, এটা কোনো নির্দিষ্ট কোনো ঝুঁকি নাই। ঠিক আছে, তো এই জন্য এখানে আমি ফার্মের গুড লিখছি। সিন্স রিবাই জেড স্কোর ইজ হায়ার দেন 2.990, সো এখানে 99 হবে রে বাপ। সো ইউএস কম্পোজিট ফার্ম ইজ গুড ক্রেডিট রিস্ক অথবা গ্রে, এই জায়গাটায় গ্রে লিখতে পারো, গ্রে, গ্রে কথাটা লিখতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে একটা লিখো, তিনটা হইব। এই কমেন্ট গুলা ভালো করে মনে রাখতে হইব। এইসব অঙ্ক প্র্যাকটিস সারা জীবন মনে রাখতে পারবে না, খুবই প্র্যাকটিস করতে হইব। ভাই তাহলে প্রথম কমেন্টটা আমরা লিখছি, যদি জেড এর মান বড় হয় 2.99 থেকে তাহলে সেফ জোন। হ্যাঁ, আবার 2 নম্বর কমেন্টে লিখছি 1.81 থেকে থেকে বড় জেড এর মান বড় এবং টু কিন্তু পয়েন্ট টু নাইন পয়েন্ট নাইন নাইন থেকে নাইন ছোট। থেকে টু পয়েন্ট ছোট নাইন নাইন থেকে ছোট, তাহলে এটা হচ্ছে গুড অথবা গ্রে। ঠিক আছে, গুড অথবা কি গ্রিন গ্রে। এটাতে গ্রে। 81 থেকে বড় 2. ও ঠিকই তো আছে, আমি তো অঙ্ক খেল করি নাই, এটা তো বড়ই আছে 2.99 থেকে। আচ্ছা, 2.99, সুইস কম্পোজিট সেফ জোন, সেফ জোন, এটা অন্য অঙ্কে লিখে লিখছি, ক্রেডিট ট্রিক্স। ওকে, ওকে ঠিক আছে। তারপরে লিখো 3 নম্বরেরটা লিখো জেড স্কোর, এটা লিখবে এভাবে, জেড স্কোর হচ্ছে ছোট। ওকে, 1.81 থেকে যদি জেড স্কোর ছোট হয়ে যায়, জেড স্কোর যদি ছোট হয়, জেড স্কোর যদি ছোট হয় তাহলে ডিস্ট্রেস জোন, ডিস্ট্রেস চ্যাপ্টারের নাম যেটা, DISTRESS, ডিস্ট্রেস জোন। ওকে, লিখছো? হ্যাঁ ভাই, তারপর হ্যাঁ, তাহলে অঙ্কটা, অঙ্কটা বুঝছো সবাই? 3 নম্বর এটা বুঝলাম না, তিন বলেন। নাম্বার কমেন্টটা কি বললেন ভাই? 3 নাম্বার কমেন্টটা। ডিস্ট্রেস জোন মানে ঝুঁকি, মানে দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে। ডিস্ট্রেস জোন, ডিস্ট্রেস, ডিস্ট্রেস, DISTRESS। লেখছো? হ্যাঁ ভাই, হয়েছে। এবার আমরা আরেকটা অঙ্কে যাই। যদি 1.966 হয়ে যায়, এটা তো 6.97, এটা বেশি। ঠিক আছে, এটা তো বুঝছো? বুঝো নাই? না বুঝলে আমাকে বললে, এটা অনেকগুলা ইয়ে আছে, আমরা তিনটা লিখছি। ওকে, এটাকে অটম্যান কিন্তু বলে, এটা মনে রাখবা কিন্তু, ভাই অটম্যান এটাকে কি বলতে বলে, শর্ত? বড় হবে কি। ভাই 1.81 এটা একটু বলেন, 1.81 ওয়ান সেকেন্ড পয়েন্ট কমেন্ট একটু বলেন। এইট ওয়ান যদি থেকে যদি জেড স্কোর ছোট হয় তাহলে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, মানে কি রিস্ক, এটা ডিস্ট্রেস জোন, ডিস্ট্রেস, নামগুলা বলছি না? বুঝো নাই আমার কথা? না বুঝলে আমাকে বলো। জি। এবার এই অঙ্কটা দেখো, পরেরটা দেখো, এটা আইবো পরীক্ষায় আসতে পারে। ইডেনে এরকম টাইপের প্রশ্ন হয়েছে, দাঁড়াও একটু প্রশ্নটা দেখে নি মিলাইয়া। টোটাল অ্যাসেট প্রথমে, টোটাল অ্যাসেট প্রথমে, নেটওয়ার্কিং ক্যাপিটাল লাস্টে এসে ইবিআইটি। এটা না, তাহলে এটা মনে হয়
না, এটাও না, এটা উল্টাই দিছে, সমস্যা নাই। উল্টাই দিলে কি হইছে? উল্টাই দিলেও কোনো সমস্যা নাই, উল্টাই দিলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখন দেখো অঙ্কটা দেখো। ফেয়ার টু মিডল্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড, FMM, এটা আইয়া গেছে পরীক্ষায় গত বছর, হ্যাজ অ্যাপ্লাইড ফর এ লোন ট্রু ক্রেডিট ব্যাংক জন Fulkerson. The credit analysis at the bank has gathered the following information from the company financial statement. আচ্ছা, এটা কি কোম্পানি হইতে পারে বলো তো? বলো কি কোম্পানি হইতে পারে? অঙ্ক এতটুকু পড়ে কি বোঝা যায় কি কি কোম্পানি হবে? বলো না। আরে বেটা, ইন্ট লে ভাই আছে এখানে মানে কি? শেয়ারের INC লে আছে মানে কি? INC লে আছে মানে কি রে? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স না, এটা লিমিটেড বুঝায়। ইন্স্যুরেন্স বুঝায় না, এটাকে বলা হয় লিমিটেড, অর্থাৎ পাবলিক লিমিটেড। ওকে, তাহলে এখানে দেখো টোটাল অ্যাসেট দিয়ে দিছে, ইভিআইটি দিয়ে দিছে, নেটওয়ার্কিং ক্যাপিটাল, বুক ভ্যালু অফ ইকুইটি, অ্যাকুমুলেট রিটার্নিংস, সেলস, সেলস দেওয়া আছে। স্টক প্রাইস অফ FM মানে ওই নামটা ইজ এক, এই যে আবার শেয়ারের প্রাইসও দিয়ে দিছে 31 টাকা পার শেয়ার, এন্ড দেয়ার আর 7,800 শেয়ার আউটস্ট্যান্ডিং। হোয়াট ইজ দ্য জ্যাট স্কোর ফর দিস কোম্পানি? এখানে জ্যাট স্কোর না বললা কি নাম বলতে পারতো? ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিস বলতে পারতো, ব্যাংক্রাফটসি বলতে পারতো, তারপরে হচ্ছে রিভাইস, জ্যাট স্কোর করতে বলতে পারতো, অ্যাটমেন্ট কথাটা বলতে পারতো। সবগুলা নাম একই, শুধু কোম্পানি ভিন্ন হইলে ফর্মুলা ভিন্ন হয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল এটা, দেখো একটু দেখো। 3.3 EBIT divided by total asset, 1.2 net working capital divided by total asset, sales divided by total asset, plus is a 0.6 market value equity divided by book value of debt, মানে এটা হলো ঋণের কথা বলছে। 1.4 accumulated retained earnings divided by total asset, অর্থাৎ নিচে হইছে সব টোটাল অ্যাসেট, নিচে টোটাল অ্যাসেট, উপরে শুধু পরিবর্তন। তাইলে আমার প্রথমে বুক ভ্যালু বের করতে হবে, তারপরে আমাকে বের করতে হবে মার্কেট ভ্যালু। এটা কিন্তু অঙ্কটা কিন্তু গত বছর আইয়া গেছে পরীক্ষায়, এই বছর এটা আইছে 3 নম্বর প্রশ্নটা এই বছর আইবো, গত বছর যেহেতু এটা আইয়া গেছে। প্রশ্ন খুললে দেখো এটা আসছে। তো দেখো আমরা কিভাবে বুঝি, প্রাইভেট যে কোম্পানি শেয়ার শেয়ার দেয়, শেয়ার বিক্রি করে, তাহলে আমরা এমনি বুঝতে পারি এটা পাবলিক লিমিটেড। তাহলে পাবলিক লিমিটেড হলে পাবলিক লিমিটেডের কোম্পানিগুলো আমরা করবো। যেমন ইডেনের কোশ্চেনটা তোমরা সলভ করবা নিজেরা। ইডেনের কোশ্চেনটার ভিতরে এইখানে কিন্তু এটা দিয়ে দিছে, এখানে বইলা দিছে সবকিছু, বইলা দিয়া বলছে যে দেখো নন ম্যানুফ্যাকচারিং ফার্ম প্রাইভেট বললে দিছে, দ্য US কর্পোরেশন ইজ প্রাইভেট অ্যান্ড নন ম্যানুফ্যাকচারিং ফান্ড। তাহলে একটু আগে যেটা করছি ওই অঙ্কটাই কিন্তু এটা, ফাইন্ড দ্য ব্যাংক্রাফটসি মানে ডিস্ট্রেস, এই যে রিস্ক বের করতে বলছে, দেখছো মানে দেউলি হওয়ার রিস্ক বের করতে বলছে এই ইনফরমেশন দিয়ে। দেখছো অঙ্ক কিন্তু ঘুরাই দেখ, সমস্যা নাই, আমি তো এটা নিয়মটা জানি, এটা হলো আসল। ঠিক আছে, অঙ্কের নিয়ম হইছে আসল, অঙ্কের ইনফরমেশন এখানে সব দেওয়াই আছে, তুমি জাস্ট ইনফরমেশন গুলা নিয়ে ফর্মুলাতে বসাই দেবো, অঙ্কটা হয়ে যাবো। এই যেমন এখন এই অঙ্কটা আমি করছি, ওকে, এই অঙ্কটা কিন্তু এখান থেকে ইনফরমেশন দেয়া করছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। তাইলে অঙ্কের ভিতরে আমার এখানে বুক ভ্যালু অফ ইকুইটি দেওয়া নাই, কিন্তু 31 টাকা করে 7,800 শেয়ার দিয়ে দিছে। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে আমরা বুক ভ্যালু অফ ইকুইটি পামু। তাহলে ঋণের পরিমাণ তো বের করতে হইব, তাহলে ঋণের পরিমাণটা আমাকে অবশ্যই বের করতে হইব। তাহলে বুক ভ্যালু অফ ইকুইটি যেহেতু দেওয়া আছে, তাহলে আমি ফর্মুলার নাম এসে বুক ভ্যালু অফ ডেপ্ট। তাহলে বুক ভ্যালু মার্কেট ভ্যালু থেকে আমি যদি বুক ভ্যালু অফ ইকুইটি বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে আমি বুক ভ্যালু অফ ডেপ্ট পামু। এই যে দেখো এখানে বুক ভ্যালু অফ ইকুইটি দেওয়া আছে অঙ্কে, আমার তো বুক ভ্যালু অফ ইকুইটি কোনো কোথাও দরকার নাই, আমার দরকার আছে যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, ইভিআইটি দরকার আছে, নেটওয়ার্কিং ক্যাপিটাল দরকার আছে, সেলস দরকার আছে, মার্কেট ভ্যালু অফ ইকুইটি দরকার আছে, অ্যাকুমুলেট রিটার্ন আর্নিংস এটা দরকার আছে, আর এগুলো টোটাল অ্যাসেট দরকার আছে। ওকে, এগুলো হচ্ছে আমার দরকার। তাহলে টোটাল অ্যাসেট সবগুলা নিচে, কিন্তু এই জায়গার ভিতরে একটু গাবলা, এটা হচ্ছে বুক ভ্যালু অফ ডেপ্ট, এইটাও শুধু খালি আমাকে চেঞ্জ করে দিছে।
ঠিক আছে, তাহলে আমি সব ঠিক রাখছি। এবার হচ্ছে আমি মার্কেট ভ্যালুটা বের করছি, মার্কেটে যে রেটে চলবে সেই রেটে, আর হচ্ছে বুক ভ্যালু অফ ইকুইটি সেটা ভাই বাদ একটু দিয়ে দিচ্ছি। একটু ধীরে যান, অনেক ফাস্টে আগাচ্ছেন। স্প্রেডে বললে লেগেছি। জি ভাই, বেশি স্পিডে যাচ্ছেন, ধরতে কষ্ট হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা বলবা না, আমি জোরে জোরে বলতেছি। সামির কেডাই রে? একটু খেয়াল করো। তাইলে আমি কিভাবে বুঝছি এই কোম্পানিটা হচ্ছে আমাদের পাবলিক লিমিটেড? কারণ হচ্ছে আমি দেখছি যে শেয়ার বিক্রি করছে। এছাড়া এখানে যেহেতু এখানে লিমিটেড লেখা থাকলে হয়তো প্রাইভেট, এখানে যদি অন্য কিছু এখানে অন্য কিছু লেখা থাকলে, পিএলসি লেখা থাকলে তাহলে পাবলিক লিমিটেড। এলসি, আই, আমেরিকানরা লেখে হইলো পাবলিক লিমিটেড যেগুলা সেটা আইএনসি লেখে। ঠিক আছে, আইএনসি লেখে। তো আমেরিকানরা যেহেতু আমেরিকান বই সেজন্য আইএনসি দিয়ে লেখা আছে। তাহলে আমি এই অঙ্কটা পড়ে দেখলাম যে এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির একটা অঙ্ক। এখান থেকে আমাকে ব্যাংক্রাফটসি বের করতে বলছে, অথবা আমাকে অ্যাটমেন্ট জেট রিভাইসিস করে বের করতে বলছে, অথবা আমাকে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বের করতে বলছে, অথবা জেড স্কোর মডেল বের করতে বলছে। এই চারটা নামে আমি অঙ্কটা করে থাকবো, যে কোনো নাম দিয়ে থাকতে পারে। তাহলে আমি প্রথমে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এটা আমার অঙ্কে দেওয়া নাই, তাহলে এটা নিচে আবার দিয়ে দিছে, বলছে একটা শেয়ার 31 টাকা করে বিক্রি করে 7,800 শেয়ার আছে। তাহলে গুণ করছি 2,41,800 টাকা হইছে মার্কেট ভ্যালু। এখন আমার ফর্মুলার মধ্যে বুক ভ্যালু অফ ইকুইটি লাগবে, ডেপ্ট লাগবে। তাহলে বুক ভ্যালু অফ ডেপ্ট বের করার জন্য আমাকে এই যে মার্কেট ভ্যালু, এখানে দেখো, এখানে এখানে কি দেওয়া আছে? টোটাল অ্যাসেট দেওয়া আছে কত? টোটাল অ্যাসেট দেওয়া আছে 1,15,000। তাহলে এই 1,15,000 থেকে যদি আমি এই ইকুইটিটা বাদ দিয়ে দেই, তাইলেই হচ্ছে আমি মূলত জানতে পারবো যে আমার ঋণের পরিমাণ কত। মানে টোটাল অ্যাসেট থেকে সবসময় আমার ইকুইটি বাদ দিলেই তো আমরা জানবো, জানি এইখানে। কারণ কি, টোটাল অ্যাসেট দুইটা জিনিস নেওয়া হয়, টোটাল ডেপ্ট মাইনাস হইছে প্লাস হচ্ছে টোটাল ইকুইটি। আমি আবারও বলতেছি, আমরা টোটাল অ্যাসেট কোথায় থেকে জানি বলো তো? টোটাল অ্যাসেট হইছে দুইটা জিনিস, একটা হচ্ছে টোটাল অ্যাসেটের বিপরীত নামগুলা থেকে যদি বলি, সেটা হচ্ছে কি ইকুইটি, আর হলো টোটাল লাইবিলিটিস। এই দুইটা যোগ করলেই কিন্তু হচ্ছে আমরা টোটাল অ্যাসেটের সমান সমান করি। একই কথা অঙ্কে যদি টোটাল লাইবিলিটিস আর ইকুইটি মিলিয়ে দেয়, তাহলে বলবো আমরা টোটাল অ্যাসেট। মানে দায়ের পাশ আর অ্যাসেটের পাশ, দুই পাশ তো মিলতে হয়, তাহলে দোনোটারই আমি অ্যাসেট বলতে পারি, দোনোটাই আবার দায় বলতে পারি, ইকুইটি বলতে পারি, এরকম কথাটা। তাইলে এখানে আছে টোটাল অ্যাসেট এটা, আর বুক ভ্যালু অফ ইকুইটি। তাহলে এটা থেকে এটা বাদ দাও, বাদ দিলে কি পাইবা? বাদ দিলে পাইবা হচ্ছে টোটাল ডেপ্ট। তাহলে টোটাল ডেপ্টটা বের করাটা বুঝছো কেমনে হইছে? জি একটু বলো, টোটাল টোটাল ডেপ্ট কিভাবে বের হইছে, বুঝছো কিনা? হ্যাঁ ভাই। ভাই, টোটাল অ্যাসেট থেকে হচ্ছে টোটাল বুক ভ্যালু অফ ইকুইটি মাইনাস হয়েছে। ইকুইটি বাদ দিলেই পাইবা, ইকুইটি বাদ দিলে, ইকুইটি জি। ইকুইটি যদি বাদ দিয়ে দাও তাইলে তুমি টোটাল ডেপ্ট পাইবা। এখানে তো আমার টোটাল ডেপ্ট লাগবে, এখানে বুক ভ্যালু না লিখে যদি আমি টোটাল ডেপ্ট লিখতাম একই কথা হইতো। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমি ফর্মুলাতে ইভিআইটি অঙ্কে দেওয়া আছে লিখছি, নেটওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কে দেওয়া আছে লিখছি, সেলস অঙ্কে দেওয়া ছিল লিখছি, তারপরে মার্কেট ভ্যালু দেওয়া ছিল ইকুইটির সেটা লিখছি, এটা বার করে নিছি আমরা। ঠিক আছে, আর একুমুলেটেড রিটার্ন আর্নিংস অঙ্কে দেওয়া ছিল, আর হচ্ছে টোটাল অ্যাসেট অঙ্ক তো দেওয়াই ছিল। এইভাবে করছি 3.59। তাহলে এটার জন্য কমেন্ট কি হবে? কমেন্ট কি হবে বলো? হ্যাঁ ভাই, তাহলে সেফ জোন এটা 2.99 এর উপরে। গুড, সেফ জোন। এই বেটা, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে এই অঙ্কটা দেখো, এটাই মনে হয় ইডেনের টেস্টেরটা মনে হয় এটাই, এটা না? দেখি তো, একটু একটু শুয়ে দেখি। টোটাল এসে টোটাল লাইবিলিটি নেটওয়ার্কিং ক্যাপিটাল ইবিআইটি লাস্টে, না, একটু চেঞ্জ, দেখি এটা কি বলছে।
3 নাম্বার, অন দা ফোকারসন হ্যাজ অলসো রিসিভ এ ক্রেডিট অ্যাপ্লিকেশন। তুমি মনে রাখবা ক্রেডিট কথাটা থাকলেই বুঝবা যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থেকে অঙ্কটা করতে বলছে। অ্যাপ্লিকেশন ফর দ্য শেট লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যান্ড অ্যাব্রিভিয়েশন proportion of the financial information provided by the company is shown below. তাহলে প্রাইভেট লিমিটেড এন মেনশনে করে দিছে, আমার আর আরেকজনের বাইট যেতে হইব না, ডাইরেক্ট একজনের বাইট গিয়ে আমরা অঙ্কটা করতে পারবো, ঠিক না? হোয়াট ইজ দ্য জেড স্কোর মডেল, তাহলে জেড স্কোর মডেল করতে বলছে। আচ্ছা আমি তোমাদেরকে কনসেপ্টটা দিতে চাইছি, এই অঙ্কটা ঘুরাইয়াও আসতে পারবে, পারবা তো? পারবানি? মানে অঙ্কের ভিতরে কিন্তু ঘুরাই দিতে পারে, ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট দিলে ওখান ঘুরায় থেকে বলতে নিবা। আমি দুইটা পদ্ধতি দেখাইছি কিভাবে থাকতে পারে, অঙ্কের ভিতরে সরাসরি ইনফরমেশন দেওয়া দিতে পারে, আবার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট দিতে পারে। এর জন্য হচ্ছে আমি উদাহরণের অঙ্কটাও এখানে তুলে দিছি, ঠিক আছে? দেখো টোটাল অ্যাসেট 7,80,000 নাকি 78,000, ইভিআইটি নেটওয়ার্কিং ক্যাপিটাল, বুক ভ্যালু অফ ইকুইটি, একুমুলেটেড রিটার্ন আর্নিংস, তারপরে টোটাল লায়াবিলিটিস। তাহলে এটা হবে, আমরা ফর্মুলা বসাইছি, এই যে ফর্মুলা, ওকে। তারপরে এখান থেকে আমরা জাস্ট নেটওয়ার্কিং ক্যাপিটাল টোটাল অ্যাসেট, এটা আর কি বুঝামো আমি, এটা ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। এটাও সেফ জোন। কমেন্ট অবশ্যই দিতে হবে কিন্তু, ঠিক আছে? পারবা তো? মানে কোম্পানির দেউলিয়া তো ইয়ে করে, তাহলে এটা আজকে শেষ। এই চ্যাপ্টারের এই হ্যাঁ ভাই, কনসেপ্ট বুঝতে পারছি। ক্লিয়ার রাইখা এই চ্যাপ্টার করতে হইব, বুঝতে পারছো? দেখো তোমরা। ভাইয়া, হ্যাঁ বলো। এই চ্যাপ্টারে কি ম্যাথ তিনটা শুধু? হ্যাঁ এই চ্যাপ্টারে 3টাই বই, আর কোনো ম্যাথ নাই, একটা উদাহরণের আর 2টা হচ্ছে ইয়ার। আর ছোট ছোট 2টা অঙ্ক আছে 2 লাইনের, তো সেগুলো আর দেই নাই, তাও হেডিও দিমুনি, হেডির সলিউশন দিয়ে ভাই দিই। পরীক্ষা তো আসবো না এটা। 100% আইব, 100%। কর্পোরেট ফিনান্সের জন্য 100%, আর ইয়ার জন্য হচ্ছে 80%। ভাই কমার্শিয়াল ব্যাংক ম্যানেজমেন্টের কি এই চ্যাপ্টার আছে? ব্যাংক তো ইয়ে হয়, ফাইন্যান্সিয়াল বিদ্যালয় ডিস্ট্রেস, হয়। না ফাইন্যান্সিয়াল জি, ডিস্ট্রেস নাই। আচ্ছা এই আছে। কনসেপ্টটা ক্লিয়ার রাখলে তুমি যেখানে আসুক পারবা, কথা বুঝো নাই? আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার জি, রাখলে, ফর্মুলা 2টা মনে রাখলে তুমি যেখানে আসুক না কেন আনসার করতে পারবা, কথা বুঝছো? জি। আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আমি অলরেডি ইতিমধ্যে এটা দিয়ে দিছি, তোমরা ওখান থেকে উত্তর দিকে করে লাইও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায়। নেক্সট ক্লাসে আমরা ওই চ্যাপ্টার 3টা অঙ্ক আর হচ্ছে নতুন আরেকটা চ্যাপ্টার করামো। আগে ইয়াটা শেষ করে নি, পোর্টফোলিওটা শেষ করে নি, পোর্টফোলিও শেষ করে তারপরে হচ্ছে গিয়া ইয়া করবো, তোমাদের কমার্শিয়াল ব্যাংক ম্যানেজমেন্টটা নিয়ে ধরবো বমু। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই কমেন্টে যে ওই যে ক্রেডিট রিস্ক কথাটা উল্লেখ আছে সবার শেষে, সেফ ক্রেডিট জোনের রিস্ক, পরে। ক্রেডিট ক্রেডিট রিস্ক, মানে এটাই রিস্কের বুঝাইছে, সাথে ক্রেডিট রিস্কটাই মানে বুঝাইছে ডিস্ট্রেস। যে আসলে ক্রেডিট রিস্ক যখন অঙ্কটা আসবে তখন কিন্তু তোমার মাথার ভিতরে জেড স্কোর কথাটা আসতে হইব, এটা কিন্তু ভিন্ন ভিন্ন নাম, আচ্ছা, ঠিক আছে? ক্রেডিট রিস্ক মানে এসে এটা ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাফটসি, মানে কি দেউলিয়া, এটাই কিন্তু, অন্য কিছু না কিন্তু। ব্যাংক্রাফটসি, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, অ্যাটম্যান স্কোর, রিভাইজ জেড স্কোর, একই কথা, ওকে? শুধু জি। পাবলিক না প্রাইভেট এই কথাটা দেখি, আর এই অঙ্ক হুবহু পাইবো, কথা বুঝছো? জেড স্কোরের কথাটা উল্লেখ থাকবো যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে, ওকে? ভাই ঠিক জেড আছে, স্কোয়ারের আদর্শ মান কি 2.99? হ্যাঁ, বুঝতে পারছি। আদর্শ মান না, এটা হচ্ছে গিয়ে এই কম বেশি হইলে বুঝাইছে, এটার বেশি গেলে গাই ভালো, আর এটা কম থাকলে খারাপ, এটার ভিতরে থাকলেও রিস্ক আছে 2.99-এ, ঠিক আছে? এটা আগে ছিল 2.90, এখন বর্তমানে নতুন বই 2.99 দিছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।